আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আহ, যথারীতি আমাদের নিয়মিত অতিথি সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ আজকে আমাদের সঙ্গে আছেন। আমরা ওনার সঙ্গে দেশের কিছু পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। জনাব মোস্তফা ফিরোজ, আমি প্রথমে যে বিষয়টা আপনার সঙ্গে আলোচনা করতে চাই, আপনি খেয়াল করবেন গত কয়েকদিন আমরা দেখলাম দেশের বিভিন্ন জায়গায় মানে বেশ বড় সড়ো আগুন ধরছে এবং এই আগুনে হাজার হাজার কোটি টাকা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই সর্বশেষ যে কার্গো ভিলেজ যে আগুনটা হলো, এটা বলা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা পণ্য এখানে ধ্বংস হয়ে গেছে। এবং কখন একজন লোক মানে আপনার বাই এয়ারের জিনিসপত্র আনে, যেটা নাকি খুব জরুরি জরুরি কিছু জিনিসপত্র আনে, মেশিনারি জানে, অনেক কিছু আনে। তো এগুলির সঙ্গে কিন্তু অন্য অন্য শিল্পের বিভিন্ন রকম কর্মকাণ্ড জড়িত আছে। সরাসরি ক্ষতি কয়েক হাজার কোটি টাকা, আর পরোক্ষ ক্ষতি যে কত হাজার কোটি টাকা এর হিসাব কেউ নেই। কিন্তু আপনি যে সরকারের আচার আচরণে দেখেছেন এ পর্যন্ত তারা খুব বেশি একটা ব্যথিত এটা নিয়ে আমি কিন্তু দেখছি না। আবার ধরেন বিভিন্ন জনের ওখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বিভিন্ন রকম ভিডিও ফুটেজ আমি দেখলাম, এবং এগুলি দেখে আমার কাছে কেন যেন মনে হলো যে দেখেন এয়ারপোর্টের মধ্যে তো সবসময় চার পাঁচটা কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে, এবং ওদের আসলে মনে হলো শুরুতেই যদি আগুনটা নিভানো যেত তাহলে কিছুই হতো না। কিন্তু হুম। ওই ভেতরে ঢোকা যাবে না, অনুমতি দেওয়া হয় নাই, অমুক গেট বন্ধ, তমুক গেট বন্ধ, ফায়ার ব্রিগেডের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে পারছে না। এই যে অনিয়মগুলো, তো এইগুলো কি অন্য কোনো দিকে ইঙ্গিত করে কিনা? এগুলো আসলে কি হচ্ছে? না, এটা খুব সিগনিফিকেন্ট। মানে ধরেন পরপর ঘটলো তো একদিন পরপর। আপনি মিরপুরের ঘটনা দেখেন, কেমিক্যাল গুদাম দেখেন, নর্মাল কোনো আগুন না। একটা গার্মেন্টস হুম, এ হলে ঠিক আছে, গার্মেন্টসটা পুড়লো, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কেমিক্যাল। তারপরে চট্টগ্রাম ইপিজেডে দেখেন মেডিকেল কেমিক্যাল। এবং হুম, মানে একটা আগুন নিয়ন্ত্রণ করতে সেখানে লাগলো 17 ঘন্টা। চট্টগ্রামে, ঢাকায় মিরপুরে লাগলো আপনার লম্বা সময়, 16 জন মারা গেল। এখানেও দেখেন এই আগুন মনে হচ্ছে যেন গার্মেন্টস এর কাপড় চোপড় বা অন্যান্য দ্রব্য না, এখানেও সেই আহ, মানে অনেক দিন পড়ে থাকা আহ, যে কেমিক্যাল, সেই কেমিক্যালে আগুন right, লাগার কারণেই এইরকম ভয়াবহতা। এবং দীর্ঘ 27 ঘন্টা পর আজকেই বোধহয় আগুনটা পুরোপুরি নিভল। আমরা জানি যে এয়ারপোর্টে এমন কিছু আহ দ্রব্য থাকে যেগুলো বিমানে আগুন লাগলে সেই আগুনটা যাতে দ্রুত নেভানো যায় এমন পদার্থ থাকে, তো সেইগুলি কেন এখানে ব্যবহার করলো না, এটা আমি পরিষ্কার না। সবচেয়ে বড় কথা হলো যে পরপর খুব টার্গেট করে করে এমন সব অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ড হবে ভয়াবহ, সেই পরিস্থিতিটা নাশকতা কিনা তদন্ত ছাড়া বলা যায় না। কিন্তু প্রকৃতিটা মনে হচ্ছে একই রকম। এর কোনো রাজনৈতিক সূত্রতা আছে কিনা। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি কোনো একটা জায়গায়, আপনি মিরপুরের কথা বাদ দেন, আপনি ইপিজেড এর মতন এলাকায়, তারপরে এই কার্গো ভিলেজে তার নিজস্ব অগ্নি নির্বাপনের ইয়ে থাকবে না। এটা তো খুব আশ্চর্য ব্যাপার যে হঠাৎ করে তো আর ধূপ করে সমস্ত জ্বলে না, এক জায়গা থেকে সূত্র হয়। তো সাথে সাথে সেই সূত্রটা কেন বন্ধ করা হলো না? এমন তো না যে গভীর রাতে লাগছে, তাও না, বেলা আপনার 2:30টার সময়, right. 2:30টার সময় দিনে দুপুরে হইলো, সেটা নিয়ন্ত্রণ করতে পারলো না। এটা অদক্ষতা। আপনি এখন ষড়যন্ত্র বলতে পারেন, নাশকতা বললে সরকার একটা সেফ গার্ড থাকে যে তাহলে দায় মুক্ত হয়ে যায়। কিন্তু নিজেদের অদক্ষতা এবং প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা, এটা তো সাংঘাতিক রকম আগুন দিয়ে দেখাই দিচ্ছে যে কত বড় নিরাপত্তাহীন অবস্থার মধ্যে আছি। যে এমন একটা জায়গায়, তারপর দেখেন আরো দুঃখজনক কি প্ল্যানিং, কার্গো ভিলেজটা এমন সন্নিকটে যে তার ধোঁয়ায় আপনার মূল বিমানবন্দরটাই বন্ধ হয়ে গেল। এই ধরনের বিমানবন্দর সাধারণত ক্ষেপণাস্ত্র হামলা হইলে সাধারণত বন্ধ হয়, আমরা দেখি আন্তর্জাতিক ভাবে। আর এখানে একটা আগুন লাগলো কার্গো ভিলেজে, বন্ধ হয়ে গেল মূল আর ঢাকায় কত বিপজ্জনক বহির্বিশ্বের সাথে যোগাযোগের, মানে রাজধানীর যোগাযোগের একমাত্র একটা মাত্র বিমানবন্দর, আশেপাশে কোনো ছোটখাটো বিমানবন্দর নাই। আপনি বিশ্বের যে কোনো জায়গায় দেখেন যে এই যে ধরেন আমি এখন ব্যাংককে আছি, ব্যাংককে
দুইটা বিমানবন্দর আছে এবং দুটাই আন্তর্জাতিক। তা আপনি তেজগাঁও আপনার ছিল, সেটা আন্তর্জাতিক ছিল, সেটাকে আপনি শেষ করে দিলেন। মানে কত বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা আছি। দেখেন ওই তেজগাঁর এয়ারপোর্টের কোনো খবরই নেই। ওখানে কিছুদিন আগেও, আজকে 10-12 বছর আগেও ওই আপনার প্রাইভেট এয়ারলাইন্স ওঠানামা করতো, এখন সেটাও নাই। সেটার অস্তিত্ব আছে কিনা জানি না। এখন ওই এক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওটা বিমান বাহিনীও ব্যবহার করে, সাধারণ আহ পরিবহনে ব্যবহার করে। তো সবচেয়ে বড় কথা হলো যে সেটা ধরেন আর একটা সংকট, কিন্তু আপনার এই যে আহ, এক ধরনের নাশকতা আহ, শ্রেণীর বা দৃশ্যমান মানে অদৃশ্যমান নাশকতা, যার একটা সূত্র পাওয়া যায়, সেইগুলো কেন ঘটতেছে, কি কারণে ঘটতেছে। একটা সাধারণ সমীকরণ করা যায় যে যেহেতু শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে চলে আসছে, সুতরাং দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা, সামনে নির্বাচন এবং শেখ হাসিনার বিচার, সবগুলোকে প্রলম্বিত করা, বিঘ্নিত করা, অন্য কোনো পক্ষ এসে যাতে একটা বিশৃঙ্খল অবস্থার সুযোগ নেয়, তেমন একটা পরিস্থিতি তৈরি করছে। আমি এটা সব মিলে আমি আসলে সরকারের ব্যর্থতার বলি যে প্রথম দিনই তারা দিনটা মানে মিস করছে, ট্রেনটা মিস করছে। সেটা কি ছিল, প্রথমেই ঠিক করে ফেলা যে আমি কি করব, এবং অনেক কিছু করছে, কিন্তু সেই আসল জিনিসটা যেটা, নির্বাচনটা কবে হবে, নির্বাচিত সরকারে কবে দেশ ফিরবে, তার কোনো দিক নির্দেশনা না দিয়ে এই যে আপনার ঢাউস আকারের আপনার একটা ক্যাবিনেট বানাইছেন, কি সহকারী, অ্যাসিস্ট্যান্ট সহকারী, সহকারীর সহকারী, এই সমস্ত নাম টাম দিয়ে সব মন্ত্রী পদমর্যাদা, সিনিয়র সচিব পদমর্যাদা দিয়ে রাষ্ট্রের, দেখেন এত অর্থ খরচ, যে এরা এখন শেখ হাসিনার আমলে কি কি অপচয় হয়েছে, কত ব্যয় হইতো এক একটা বিদেশ সফরে, তার কোনো তথ্য আজ পর্যন্ত তারা প্রকাশ করে না। কারণ তাদেরটা প্রকাশ করতে গেলে তো নিজেদেরটা আবার প্রকাশ করতে হয়, সে কারণে আপনি ওইটাও সত্যি কথা বলেন। আচ্ছা, আপনি চাপা আমাকে পড়ছে। এটা বলেন তো, এই যে অন্য অন্য সরকারের মতো এরাও এসে নিয়ে শুরুতেই বললো সবাই সম্পদের হিসাব দিবে, সম্পদের হিসাব দেয় সেটাও নাই। নাকি? দেখেন এরাও তো ধরেন ইলেক্টেড, তারপরে তাহলে এরা তো নিজ নিজ পেশায় সন্তুষ্ট, সবাই বিশেষজ্ঞ, সবার মানে দীর্ঘ বর্ণাঢ্য জীবন আছে, তারা মানে জাতির প্রয়োজনে আসছে। এই জাতির প্রয়োজনে বাধ্য হয়ে আসা লোকগুলিও সম্পদের হিসাব দিতে পারে না, কি দুর্ভাগ্যজনক। তাহলে যারা রাজনীতি করে, আমাদের বাংলাদেশের রাজনীতি তো এক ধরনের মাফিয়া তন্ত্রের সাথে মেলানো যায়, তো তারা না হয় দেয় না, একটা যুক্তি থাকতে পারে, কিন্তু এদের কি যুক্তি থাকতে পারে আমি এটা বুঝলাম না। মানে কি স্বচ্ছতা, যুক্তি কি একটাই, জবাবদিহিতা। না একটাই যুক্তি, যে হিসাব দিলে ধরা পড়ে যাবো যে সে একটা চোর, আর তো হ্যাঁ, কোনো যুক্তি দেখি না। এক্স্যাক্টলি। মানে এবং দেখেন আপনি অন্য কোনো ইভেন 111-এর সময়ও যারা সরকার চালাইছে, সে সরকারের মানে যারা মানে ইয়ে ছিল, উপদেষ্টা ছিল, তাদের বিরুদ্ধে আপনি দেখবেন যে তেমন কোনো অভিযোগ নাই। আর এখানে দেখেন ওরা তো 2 বছর ছিল, আর এরা 1 বছর হইতে না হইতেই দেখেন কত রকমের অভিযোগ মানে আসতেছে, যেগুলোর আবার তদন্তও হচ্ছে না। তা যারা নিজেদের ব্যাপারে তদন্তে উদাসীন থাকে, তারা বিগত আমলের কি তদন্ত করবে, কি নির্দেশনা দেবে। আমি দেখতেছি একটা মন্ত্রণালয়, আপনি বলেন তো কয়টা মন্ত্রণালয়ের আপনি দুর্নীতির হিসাব শ্বেতপত্র তুলে ধরলো, একটা মন্ত্রণালয়ের শ্বেতপত্র আছে, কতগুলি মিনিস্ট্রি, এতগুলো মিনিস্ট্রির মধ্যে একটা মিনিস্ট্রির আমি দেখলাম না যে মানে মানে দায়িত্ব নিয়ে হাই হাই করে উঠলো যে হাই রিয়া হাই, গত 15 বছরে এই মিনিস্ট্রির এত সম্পদ চুরি হয়ে গেল, এত ধ্বংস হইলো, এতগুলি প্রজেক্টে এত চুরি হইলো, একটা শ্বেতপত্র দেখান যে তারা করতে পারছে। আপনি এমন একটা সরকার, যে সরকার কোনো দৃষ্টান্ত না রেখে চলে যাবে, মানে তারা তো একটা কিছু মডেল দিবে, কি মডেল দিবে? উনাদের মডেল একমাত্র যে তারা ব্যতিক্রম ধর্মী একটা মানে কি বলে রূপকল্প রাষ্ট্রের পরিবর্তনের। এখন দেখা গেল জোড়াতালি, এনসিপি অভিমান করতেছে, আচ্ছা ওদেরটা অংশগ্রহণ করো, আচ্ছা 4 দলে করতেছে স্বাধীনতার ঘোষণাপত্র, আছে ওইটাও নাও, গণফোরাম নাও, ওইটা এরটা নাও, ওরটা নাও, নিয়ে আপনি সবগুলি মিলে বলেন যে এই হচ্ছে সংস্কার। এটা হইলই না, আজব ব্যাপার। আচ্ছা, এই আগুনের ব্যাপারে আরেকটা কথা বলি। এটা হলো কি, অনেকে বলতেছে যে এই সরকার তো, যেমন ধরেন আপনার আমাদের যে সমুদ্র পোর্ট, যে নাকি সম্পূর্ণভাবে লাভজনক একটা পোর্ট ছিল, তারপরে সেটা নেভির হাতে দিল, নেভিটাকে আরো লাভ করলো, মানে আরো লাভ দেখালো, তারপরেও
এটা বিদেশিদের হাতে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি এখন সম্পন্ন প্রায়। কিভাবে এই বিদেশের কাছে দিল, কোনো টেন্ডার হলো কিনা না হলো, আমার মনে হলো ভালো অতএব দিয়ে দিলাম, এই যে একটা পদ্ধতি। এখন অনেকে আমাকে এমনও বলতেছেন, এই যে কার্গো ভিলেজের আগুন দিয়ে জ্বালাই দেওয়া হলো, এখন এটা একটা ব্যর্থতা হিসেবে দেখিয়ে এইটারও নাকি আবার ব্যবস্থাপনা বিদেশি কাউকে দেওয়ার একটা পরিকল্পনা নাকি হচ্ছে, এরকম বলা হচ্ছে। এটা হচ্ছে আসলে ওই যে সালমান এফ রহমান মডেলার দেখবেন, সালমান এফ রহমানের ভ্যাকসিন জি। থেকে শুরু করে সব জায়গায় উপর পর্যায়ের যত কর্মকর্তা সব বিদেশি, যদিও তাদের মধ্যে ইন্ডিয়ানরা বেশি, কিন্তু বিদেশি। তো তো এই ইউনূস সাহেবও অনেকটা, তার সরকারেরও এরকম মডেল, যে বাংলাদেশের এত বছর 54 বছর পার হওয়ার পরও কারোর কোনো দক্ষতা নেই, কোনো যোগ্যতা নেই, সব বিদেশ থেকে, হয় প্রবাসী বাংলাদেশি না হয় বিদেশি এনে ভরায় ফেলা, এবং এরাই হচ্ছে আপনার দেশ চালাবে, তারা মডেল করবে। মানে চট্টগ্রাম বন্দর খুব দুঃখজনক, এর বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা কত আন্দোলন করলো। শেখ হাসিনার সময় মহিউদ্দিন চৌধুরী, সেও আন্দোলন করলো, বললো যে এখানে এক্সপার্ট লোকজন আছে পরিচালনা করা, আগে তারা পারে কিনা এই যন্ত্রপাতি পরিচালনা করার জন্য, আগে সেটা দেখা হোক। দরকার হয় যদি ঘাটতি থাকে, ট্রেনার এনে তাদেরকে ট্রেনিং দিই, তারা সেইটা পূরণ করলে এটা হলো সবচেয়ে একটা স্বাচ্ছন্দ্য, এবং এটাই হবে দেশের একটা মর্যাদা। কিন্তু আমরা দেখতেছি যে দেশের মর্যাদাটা মানে তুলে দেওয়া হচ্ছে অন্যদের হাতে, যে আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো দক্ষতা নেই, যা কিছু সম্ভব সব বিদেশিরা। এটা একটা অদ্ভুত, এইটা হলো, এটা যদি দেশপ্রেম হয়, এটা যদি সংস্কার হয়, এটা যদি মনে হয়, তাহলে এটা তো বাংলাদেশ তো মানে সারা জীবন সবসময় একটা পরনির্ভরশীল অবস্থার মধ্যে থাকবে। আর আপনি স্পর্শকাতর জায়গাগুলো আপনি এইভাবে বিদেশিদের হাতে তুলে দেবেন, তাহলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকলো কোথায়? এটা হলো প্রশ্ন। জি। আর আমি এখন শেষ প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি, এগুলোতে নানা প্রসঙ্গ আসছে। সর্বোপরি যেটা নিয়ে মানুষ আসলে উদ্বিগ্ন, মানুষ সবাই যেখানে যেখানে যাবেন সবাই একটা প্রশ্নই করে যায় দেখা হলে পরে, ভাই নির্বাচন কি হবে? আবার যখন বলে হ্যাঁ হবে, এই নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? তো এই যে প্রশ্ন, এই যে দুটো অবধারিত প্রশ্ন, এই প্রশ্নের ব্যাপারে আপনার এখন এই চিন্তাটা কি? আসলে কি নির্বাচন হবে? হইলে কি ফেব্রুয়ারিতে হবে? দেখেন, দুইটা প্রশ্ন। একটা হলো, আপনি 10 জন মানুষকে বলেন, ভাই আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমার বিশ্বাস অর্ধেকের বেশি মানুষ বলবে যে না ভাই হবে। আরেকটা প্রশ্ন করবেন যে ভাই, নির্বাচন হইলে এই নির্বাচন কি সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে? আমার ধারণা যদি 10 জনকে জিজ্ঞাসা করেন, 9 জনই বলবে যে না ভাই, সেটা হবে না। তাহলে দেখেন কত বড় বিপজ্জনক। একটা হলো নির্বাচন হবে না বলে অনেকে বিশ্বাস করে, আর একটা হলো নির্বাচন হলেও সেই নির্বাচনটা মানে শান্তিপূর্ণ হবে, উৎসব মুখর হবে, এটা কেউ মনে করে না। কেন মনে করে না? বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এবং বড় দল হিসেবে বিএনপি এখনো সংগঠিত না। বিএনপি কালকে দেখলাম যে আপনার সিলেটের আহ, মানে সিলেটের নির্বাচন ইয়েগুলো আসনগুলো মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করছে, সেখানে 80 জন ছিল। আপনি বলেন সিলেটের কয়টা আসন? 8টা 10টা, মানে 80 জন। তার মানে প্রত্যেকটা আসনে আপনার হলো 4 জন 5 জন 6 জন 7 জন করে হলো মনোনয়ন প্রত্যাশী। এটাকে এক জায়গায় করে নিয়ে আসাটা খুব কঠিন। তার মানে প্রচুর স্বতন্ত্র সদস্য, এবং সবাই যার যার মতন শক্তিমত্তা প্রদর্শন করবে, এবং সেই প্রদর্শন কিন্তু চলতেছে। এইটা তো একটা দিক গেল। তারপরে জামাতের আহ, জামাত হচ্ছে অন্যতম প্রতিদ্বন্দ্বী, যত আগায় আসতেছে জামাত তত বেশি কিন্তু আরো সংঘাতটা তীব্র হচ্ছে। কালকে দেখেন নোয়াখালীর একটা অঞ্চলে খুব সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সংঘর্ষে অর্ধশতাধিক আপনার আহত হয়েছে, সেনাবাহিনী যে সেখানে নিয়ন্ত্রণ করতে হয়েছে। তার মানে হচ্ছে যে আপনার 3.5 মাস আগে, আমরা এখন নির্বাচনের আগে যদি ফেব্রুয়ারি হয়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। এখনো পর্যন্ত মব চলতেছে। আপনি মবটা ঠেকানো গেল না, প্রায় যেখানে সেখানে ঘটনা মানে ঘটে যাচ্ছে। কারণ সবাই জানে পুলিশ এই মুহূর্তে নিষ্ক্রিয়, তারা কোন রকম দায় সারা গোছের কাজ সারতেছে। এটাকে মানে সামাল দেওয়ার জন্য আপনার আর্মি লাগবে। তাহলে কত আর্মি আছে? 300 আসনের নির্বাচন, আপনি কয়টা কেন্দ্র আপনি পাহারা দেবেন? এইটা
মানে অসম্ভব ব্যাপার। তারপরে নির্বাচন নিয়ে এখনো যদি আপনি রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হয়, বলা হয় যে পিআর ছাড়া নির্বাচন যাব না, তাহলে নির্বাচনের আবহাওয়াটা তৈরি হবে কি করে? এই কারণে মানুষের মধ্যে ধারণা যে না, যেই ক্যাচাল লাগতেছে তাতে আহ, মনে হয় নির্বাচন সময় মতো হবে না, এবং নির্বাচন হলেও সেই নির্বাচনটা হবে অত্যন্ত সংঘাতপূর্ণ। এই অবস্থাটা দূর করতে যদি না পারা যায়, তাহলে কিন্তু মানুষ কিন্তু মানে খুবই হতাশ হবে। এবং মানুষ কোনোভাবে আশ্বস্ত হচ্ছে না যে বিগত তিনটা যে গোলমেলে নির্বাচন 14, 18 এবং 24, তার বাইরে একটা ভালো নির্বাচন হবে এইরকম কিন্তু আশাবাদ মানুষের মধ্যে নেই। অনেক ধন্যবাদ জনাব মুস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব মুস্তফা ফিরোজ নির্বাচন নিয়ে আশাবাদী হতে পারছেন না, অথচ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সগর্বে একাধিকবার বলেছেন যে এই দেশের মানুষকে উনি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন। মুস্তফা ফিরোজকে ডক্টর ইউনূসের চেয়েও বেশি বুঝেন? আমি জানি না আপনার কোন দিকে, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই কম বোঝদার জনাব মুস্তফা ফিরোজের পক্ষেই থাকবো। আপনাদের মতামত আমাদের লিখে জানাবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।